রূপা, ও রূপা, দেখ তো সব ঠিকঠাক আছে কিনা। তোর ভাই আর ভাবি তো প্রায় এসেই পড়লো। হ্যাঁ বাবা, আসছি। উঠোন তো আমি সকালেই ঝাড় দিয়েছি, এখন কি পরিষ্কার উঠোনে আবার ঝাড়ু দেবো নাকি? হয়েছে, এত লাফানোর কিছু নাই। শহরের মেয়ে, বাপের অনেক টাকা, এই মাটির ঘরে এসে সে নাক সিঁটকোবে। আমি আগে থেকেই বলছিলাম রামকে, ওইসব বড় লোকদের সাথে সম্বন্ধ করিস না। তুমি চুপ করো তো। আমার ছেলের বউ আসছে, তুমি এখন এত অলক্ষণে কথা বলো না। মেয়েটা অনেক লক্ষ্মী, অত বড় শহরের শিক্ষিত মেয়ে বলে কথা। আমাদের রামের পছন্দ আছে বলতে হবে। বাবা, জানো ভাইয়ার বউ নাকি অনেক সুন্দর। ভাইয়া বলল শহরে তাদের মস্ত বড় বাড়ি আছে, আমরা এখন থেকে শহরে বেড়াতে যেতে পারবো। বড় বাড়ি? সেই বড় বাড়ির মেয়ে এসে এই গোয়াল ঘরের পাশে থাকবে কি করে শুনি? আজ এসে কাল বলবে যাই যাই, সেইটাই আমি দেখব তখন তোর ভাই কি করে। হায় রে, আমার কপালটাই পুরালো ছেলেটা। শোনো গিন্নি, যা হয় ভালোর জন্যই হয়। তুমি দেখো, এই বউই আমাদের সংসারের লক্ষ্মী হবে। হ্যাঁ, এক হাতে সব সমস্যার সমাধান করে রাখবে। আয় বাবা, আয় আয়। এসো মা, এসো, ভেতরে এসো। লক্ষ্মী পায়ে ঘরে ওঠো। ভাবি, তুমি কি সুন্দর! তোমার এই শাড়িটা কোত্থেকে কিনলে? তোমার ভাইয়া কিনে দিয়েছে শহর থেকে। তোমার চাই? তাহলে তোমাকেও কিনে দেব। রূপা, থাম তো। ভাবির কষ্ট হয়েছে রাস্তায়, যা যা জল নিয়ে আয়, যা। শহরের নরম শরীর, এইটুকু রাস্তায় কষ্ট হলে চলবে নাকি? এই গ্রামে থাকতে হলে অনেক কষ্ট সহ্য করতে হইব। আমি পারবো মা, আপনাদের দোয়া আর ভালোবাসা পেলে আমি যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারবো। ওরকম বড় বড় কথা প্রথমে সবাই বলে, কথা বলে কথার মান রাখতে কয়জন পারে? যাও যাও, আর কথা না বাইরে ঘরে যাও। এটা এটা আমাদের ঘর? হ্যাঁ পূর্ণিমা, আমি তোমাকে আগেই বলেছিলাম আমি গরিব, আমার তেমন কিছুই নেই তোমাকে দেবার মতো। আমার ভালোবাসা আর একটা ছোট্ট পরিবার, শুধু এতটুকুই আমি তোমাকে দিতে পারি। তুমি চিন্তা করো না, আমি সবটা মানিয়ে নেব। আমি তো আর তোমার ঘর বাড়ি, ধন দৌলত এসব দেখে বিয়ে করিনি। তুমি একজন ভালো মানুষ, তাই জন্য আমি তোমায় পছন্দ করি। মা, তুমি ওই চৌকিতে বসো। যা যা রূপা, তোর ভাবির জন্য কিছু খাবার নিয়ে আয়। সারাদিন কিছু খাওনি বৌমা, কিছু একটা খেয়ে নাও, তারপর বিশ্রাম করো। ভাবি, তোমার ব্যাগে কি চকলেট আছে? হ্যাঁ আছে তো। ও মা, এগুলো দেখি শহরের দামি চকলেট। দেখেছো কাণ্ড? নতুন বউ আসতে না আসতেই পয়সা ওড়ানো শুরু। এই সংসারে টাকা গাছে ধরে না, বুঝেছো বৌমা? আমার ছেলের টাকা একটু রয়ে সয়ে খরচ করো। তোমার বড়লোক বাপের মতো আমার ছেলের অঢেল সম্পত্তি নেই। ওই আছে একটু জমি, সেই নিয়ে গায়ে পেতে কেটে যায়। আহ মা, একটু থামবে তুমি? ওগুলো আমি কিনিনি, পূর্ণিমাই রূপার কথা মনে করে ওর জন্য কিনে নিয়ে এসেছে। রাম, মা কি এখনো আমার উপর খুব রেগে আছে? না না, মা ওরকমই, একটু শক্ত কথা বলে, কিন্তু মনটা খুব ভালো। আসলে মা ভাবছে তুমি আমাদের এই অভাবের সংসারে থাকতে পারবে না, আমাকে ছেড়ে চলে যাবে, তখন তো আমি খুব কষ্ট পাবো, এটা ভেবেই মা তোমার সাথে এমন করছে। আমার খুব ভয় করছে রাম, আমি কি পারবো তোমাদের সাথে মানিয়ে থাকতে? তুমি যদি চাও আমি তোমাকে কালকেই শহরে বাপের বাড়ি রেখে আসতে পারি, আমার জন্য তোমার এই কষ্ট। চুপ, এই কথা আর কোনোদিন বলবে না। আমি তোমাকে ভালোবাসি বলেই তোমার সাথে এসেছি, কষ্ট হলেও আমি তোমার সাথেই থাকবো। কিন্তু এই মাটির ঘর, এ অভাব, তুমি যদি আমাকে ছেড়ে যাও, মায়ের সন্দেহ যদি ঠিক হয়। রাম, তুমি অভাব কিসের দেখছো? তুমি আছো, বাবা আছে, রূপা আছে, আর মাও ঠিক একদিন আমাকে মেনে নেবে। আমার বিশ্বাস হয় না পূর্ণিমা, তুমি সব ছেড়ে আমাদের সাথে চলে এসেছো। আমি কিচ্ছু ছাড়ি নাই,
তুমি এসব অদ্ভুত কথা বলা বন্ধ করো। এখন ঘুমাবে চলো, কাল থেকে আমাদের নতুন জীবন শুরু। তোমার ঘুম আসবে তো এ খাটে? তোমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়লে আমার আর কোনো কষ্টই নেই। ও মা, তুমি এত সকালে উইঠা পড়েছো? তোমাদের বড় লোকদের কাছে এইটা তো এখনো রাত্রি। শহরে নাকি 10টার আগে কারো ঘুম ভাঙে না। হ্যাঁ মা, কিন্তু এখন তো আমি আর শহরে নেই, গ্রামে আছি। ভাবলাম আপনাকে একটু সাহায্য করি। আমাকে বলুন মা, আমি কোন কাজটা করে দিলে আপনার সুবিধা হয়? আচ্ছা, তাইলে ওই চালগুলো ধুয়ে আনো, আমি তরকারিটা কাটাকুটি করি। মা, এই চুলা ধোঁয়া হয় কেন? আমাদের তো গ্যাসের চুলা। গ্যাসের চুলা? সেটা আবার কি? আমরা তো এই মাটির চুলাতেই রান্না করে খাই। এসবের মুরদ নেই। আমার ছেলেকে যেন আবার ওসব কিনতে বলো না। না মা, আমি তাকে গ্যাসের চুলার কথা বলবো না, কিন্তু আমি নিজেই মাটির চুলায় রান্না করা শিখে নেব। ভাবি, তুমি ভাত রাঁধতে পারো? না রে, আমি তো কোনোদিন রান্না করি নাই। কি, রান্না পারো না? তাইলে আমার ছেলেকে নেদে বেড়ে খাওয়াবে কে? আমি জানতাম এই মেয়ে কোনো কাজের না, খালি দুদিনের প্রেমের জন্য আমার সংসারে অশান্তি। সমস্যা নেই মা, আমি আপনার সাথে প্রতিদিন একটু একটু করে কাজ করতে করতে শিখে যাব। থাক থাক, হয়েছে। তোমাকে আর চাল ধুতে হবে না, আমি ধুয়ে আনছি। আচ্ছা ভাবি, তুমি ওইখানে বসো, আমি তোমাকে দেখাই কি করে রান্না করতে হবে। হয়েছে, রাঁধন লাগবে না। যাও, ঘরে গিয়া বইসা থাকো, আমার পোলার কপালে ভাত নাই। না মা, আমি ঠিক পারবো, আমাকে একটু চেষ্টা করতে দিন। ভাবি, তোমার তো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। এই শাড়িটার দাম কত? এটা এটা আমার মা দিয়েছে। আমারে একটা দিবে? দিব রে, তুই আগে পড়ালেখাটা ভালো করে কর, তারপর সব দেব। একদম তুই যা যা চাইবি। পড়ালেখা? পড়ালেখা দিয়ে কি হবে? আমার তো বিয়ে হয়ে যাবে। মা বলেছে আমার বিয়ের বয়স হয়ে যাচ্ছে, এখন থেকে মায়ের কাছে সব কাজ শিখতে। কে বলেছে এই কথা? পড়ালেখা করলে তুই নিজের পায়ে দাঁড়াতে পারবি, কারো ওপর ভরসা করা লাগবে না। সত্যি ভাবি? তুমি কি অনেক পড়ালেখা করেছো? হ্যাঁ, আমি কলেজে পড়েছি। তাইলে তুমি আমাদের মতো গরিব ঘরে বিয়ে করলে কেন? কারণ আমি তোর ভাইকে ভালোবাসি। আর শোন, মানুষ টাকায় বড় হয় না, মানুষ বড় হয় তার মানে, তার শিক্ষায়। ভাইয়া অনেক ভালো মানুষ ভাবি, এটা তুমি ঠিকই বলেছ। বড়রা সবসময় ঠিক ঠিকই বলে, বুঝলে? যাও, গিয়ে শুয়ে পড়ো, দুপুরে একটা ভাত ঘুম দিতে হয়। ঘুম ভাঙলে পরে পড়তে বসো, কেমন? আমি তোমাকে সাহায্য করব। বাবা, এবার কি হবে? সব তো শেষ। এমন করে চলতে থাকলে কি হবে? ধারের টাকা শোধ দেব কিভাবে? সব ওই অলক্ষী মেয়েটার জন্য। ও ঘরে পা দেওয়ার পর থেকেই সংসারে শনি লেগেছে, সব খারাপ হচ্ছে। মা, পূর্ণিমার দোষ দিচ্ছ কেন? ঝড় বৃষ্টি তো ওর হাতে কিছু নেই, তাই না? হ, জানিস তুই, কিন্তু ওই মেয়ে আসার পর থেকেই সব উল্টো পাল্টা হচ্ছে। না পারে রান্না, না পারে কোনো কাজ, খালি বসে বসে বাপের টাকার দেমাগ দেখায়। বৌমার নামে বাজে বকবে না একদম। তুমি শুধু খুঁজে খুঁজে মেয়েটার দোষ বের করো, ওর গুণ চোখে পড়ে না তোমার, তাই না? তুমি পূর্ণিমাকে ভুল বুঝছো মা। আমি কোনো ভুল বুঝিনি। বউ এসেছে থেকে তুই আমাকে আর সম্মান করছিস না, সারাক্ষণ শুধু বউয়ের কথায় উঠছিস আর বসছিস। একদিন তোমার চোখ খুলবে, তখন বুঝবে বৌমা আমাদের সংসার নিয়ে কত ভাবে। সেই দিন আর এ জন্মে আসবে না। তোমরা থামো তো। কিরে রাম, নতুন বিয়ে করেছো শুনলাম, তোমার তো দেখাই পাওয়া যায় না। তোমার বাবা কোথায়? কি কাকা, বাবা ঘরেই আছে। ঘরে বসে আছো যে, সুদে টাকা দেওয়ার নাম নেই। আরে বহুত টাকা জমেছে, এগুলো শোধ করবে কবে? পরিষ্কার করে বলো দেখে। হ্যাঁ,
ভাইজান, কয়েকটা দিন সময় দিন। চারিদিকে খালি জল আর জল, ফসলগুলো মরে গেছে একদম। ফসল? তোমার ফসল দিয়ে আমার কি কাজ? টাকা পড়েছে আমার, আমি টাকা দিচ্ছি, আমার সুদ সমেত টাকা ফেরত দেবে তুমি ব্যাস। কিন্তু আমরা তো মাত্র 20,000 টাকা নিয়েছিলাম। 20,000? ওই টাকা সুদ বাড়তে বাড়তে 50,000 হয়েছে। আমার খাতা দেখো। ভাইজান, কিছু একটা করো। তাহলে জমি ছাড়ো, আমি সাফ কথা বলতে এসেছি। আগামী পরশুর মধ্যে টাকা না পেলে তোমার এই ভিটে মাটি আমি দখল নেব। না কাকা, এ কাজ করো না। আমি কোথায় যাব তাহলে? সেটা আমার জানবার বিষয় না, আমার টাকা আমাকে দিয়ে দাও। আমি তো আর তাহলে কিছু চাচ্ছি না। আমি কি তোমাদের এখন মাগনায় টাকা দেব নাকি? একটু সময় চাইছি ভাই, একটু সময় দাও। বেশ, তো আমি সময় দিলাম, তবে সময় পেরিয়ে গেলে কিন্তু জানোই তো, তবে টাকা নিতে আবার আসবো কিন্তু, ঠিক আছে? এখন কি হবে? ভিটা ছাড়লে তো পথে বসা লাগবে। ভাইজান, কিছু একটা করো। আমি কি করব? আমার তো কিছুই করবার নেই রে। প্রকৃতির লীলা তো আর আমার হাতে না। আমি বলেছিলাম না, ওই মাইয়া একটা অলক্ষী। ওর জন্যই আজ এই দশা আমাদের সংসারটা। আমার সাজানো গোজানো সংসারটা শেষ হয়ে গেল, শেষ। মা, আপনি সব সময় আমায় কেন দোষ দেন? আমি কি করেছি? আবার জিজ্ঞেস করছো তুমি কি করেছো? বড় লোকের মেয়ে, সেই দাপটে তুমি আমার মুখে মুখে কথা বলেছো। তুই যদি বড় লোকের মেয়ে না হয়ে একটা কাজের মেয়ে হতি, তাহলে আজ আর এই দশা হতো না। কি হতো তাহলে মা? আমি মাঠে গিয়ে হাল চাষ করতে পারতাম। হ্যাঁ, সেইটাও তো পারোস না, খালি মুখে বড় বড় কথা। দেখুন মা, আমি আপনার সাথে ঝগড়া করতে পারবো না। বাবা শুনুন, আপনার ছেলের কাছে রঘু কাকার কথা শুনলাম। হ্যাঁ বাবা, আমি পূর্ণিমাকে জানিয়েছি। ও এখন আমাদের পরিবারের সদস্য, ওর তো জানবার অধিকার আছে। তা তো অবশ্যই। তা মা, তুমি এই বিপদের কিছু সমাধান খুঁজে পেলে? দেখুন বাবা, আমি পড়ালেখা শিখেছি, আমি হিসাব জানি। মহাজন আমাদের ঠকাচ্ছে। মানে, সেটা তুমি কি করে বুঝলে বৌমা? সুদের হিসেব আমি বুঝি। আমি আপনাকে বোঝাচ্ছি বাবা। যাও রূপা, তোমার খাতা কলমটা একটু নিয়ে এসো। এক্ষুনি এনে দিচ্ছি ভাবি। রাম, আমার একটা কথা শুনবা? হ্যাঁ পূর্ণিমা, বলো। বাবা, মা, রূপা, তোমরাও শোনো। রঘু কাকা আমাদের বোকা বানাচ্ছে। আমাদের সে যা হিসাব দেখাচ্ছে সেইটা পুরাই ভুয়া। তুই কেমনে জানলি? তুই হিসাবের কি বুঝস? রঘু ভাইজান মুরব্বী মানুষ। এভাবে কাউকে অন্ধবিশ্বাস করা তো ঠিক নয়। আর পূর্ণিমা বৌমা কি আমাদের খারাপ চাইবে? চাইতেও পারে, কে জানে কার মনে কি। আমি কলেজে ব্যবসা নিয়ে পড়ছি, আমি জানি চক্রবৃদ্ধি সুদ কি। 20,000 টাকার সুদ 1 বছরে 50,000 টাকা হতে পারে না। ওটা বেআইনি। আমি দেখেছি বাবা শরতের খাতায় সাইন করা। তাহলে এখন উপায়? উপায় আছে, আমি কালকে শহরে যাব। শহরে? বাপের বাড়ি যেয়ে উঠবে? যাও যাও, আমরা তোমাকে আটকে রাখবো না। এসব কি বলছো বৌমা? বাবা, আমি বাপের বাড়ি যাচ্ছি না। আমি যাচ্ছি আমার বাপের কাছ থেকে আমার পাওনা টাকা আনতে। পাওনা টাকা? বাপের কাছ থেকে কেউ আবার টাকা পায় নাকি? হ্যাঁ মা, আমার বিয়ের সময় বাবা আমাকে কিছু দিতে পারেনি। আমার নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলা ছিল, বলেছিল বিপদে পড়লে ওই টাকা কাজে লাগবে। আমি ওই টাকাটাই নিয়ে আসব। তা কি করে হয়? তোমার বাবার থেকে আমরা এটা নিতে পারি না। সেটা আমি বুঝে নেব। মা, তুই হঠাৎ, তোর এ চেহারা হয়েছে? ওই গরিবের বাচ্চারা কি তোকে খেতে দেয় না? বাবা, আমি তোমার কাছে ঝগড়া করার উদ্দেশ্য নিয়ে আসিনি। আমি আমার টাকা নিতে এসেছি। টাকা? কিসের টাকা? আমার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের টাকা। কেন, সেই টাকা নিয়ে তুই ওই গরিবের সংসারে দিবি নাকি? দেখো বাবা, ওটা এখন আমারও সংসার।
তুমি বলেছিলে বিপদে পড়লে যেন এই টাকা নিই। আমি আজ বিপদে পড়ে তোমার কাছে ছুটে এসেছি। আমি জানতাম এই দিন আসবে। ওদের আমার মেয়েকে ভালো রাখবার ক্ষমতা নেই। কত টাকা লাগবে তা বলো এখন? 10,000, 20,000? পুরো 1,00,000 টাকা চাই আমার বাবা। কি 1,00,000? তুই কি করবি এত টাকা দিয়ে? ওই চাষার দেনা শোধ করবি, তাই না? ওরা এখন আমার মেয়েকে ওদের স্বার্থে ব্যবহার করছে। দেখো দেখো বাবা, ওদের এভাবে ছোট করে একদম কথা বলবে না, তাতে আমার ভালো লাগে না। ওই চাষা আমার স্বামী, আর ওই বাড়ি আমার সংসার এখন। তাই ওদের যখন তুমি বলো সেটা আমার গায়েও গিয়ে লাগে। আমি 1 টাকাও দেব না। তুই যদি ও বাড়ি ছেড়ে আমার সাথে চলে আসিস তাহলেই সব পাবি। আমি তোকে যোগ্য পাত্রের সাথে আবার বিবাহ দেব। বাবা, আমি তোমার মেয়ে, আমার সাথে এই ব্যবহার তুমি করতে পারো না। আমার ওই টাকাটা আমার হক। প্লিজ বাবা, না করো না। তাহলে শোন, টাকা আমি দেব, কিন্তু এক শর্তে। যদি তুই এই টাকা নিয়ে ভালো কিছু করতে না পারিস তাহলে তুই ওই বাড়ি থেকে আমার সাথে ফিরে আসবি। রাজি। তাহলে তোমার কথাই রইল, তুমি আমার কথাটা রাখো। কি হলো? টাকা আজকে জোগাড় করলো তো? কি হলো? আজ কিন্তু টাকা না পেলে বাড়ি দলিল আমি নিয়ে যাব। কি হলো? কোথায় টাকা, কোথায়? সেসব কিছু দরকার নেই। আপনার টাকা একদম প্রস্তুত, তবে 50,000 না, শুধু 20। তাহলে সব মানে কি? হ্যাঁ, 20,000 টাকা আছে আপনার আসল, আর এই 5,000 টাকা আপনার সুদ, মোট 25,000 টাকা। এই টাকা নিন আর আমার জমি ছেড়ে দিন। ফাজলামি করো? আমাকে হিসেব শেখাতে এসেছো? না, আইন শিখাতে আসিনি। আপনি যে সুদ নিচ্ছেন সেটা বেআইনি। আমি যদি এই খাতা নিয়ে এখন থানায় যাই তাইলে জালিয়াতির দায়ে আপনার জেল হয়ে যাবে। তুই আমাকে জেলের ভয় দেখাস? আমি ভয় দেখাই না, আমি সত্যি কথা কই। এখন আপনি ভাবেন 20,000 টাকা নিয়ে চুপচাপ এখান থেকে চলে যাবেন, নাকি জেলের ঘানি টানবেন? আপনার কোনো সমস্যা না থাকলে আমি এখনই পুলিশকে কল করতে পারি। আমি ভাবতেও পারিনি এই গ্রামের এক চাষার বউ আমার সাথে এভাবে কথা বলবে। কেন, আপনি কি চাষাদের মানুষ মনে করেন না? অনেক হয়েছে আপনার লোক ঠকিয়ে খাওয়া। এখন থেকে আপনি আর আমাদের ঠকাতে পারবেন না। এটা কিন্তু খুব খারাপ হচ্ছে। আমার সাথে এমনটা করে এ গ্রামে টিকে থাকতে পারবি তো? তোর এই বউ কদিন তোর সংসারে থাকে তাও আমি দেখব। কাকু, আমার চিন্তা আপনাকে করতে হবে না। আপনি আপনার পথ দেখুন, আর আপনি না দেখতে চাইলে বলুন, আমি পুলিশকে ডাকছি, পুলিশই আপনার পথ দেখাবে। না মা, উনি আমাদের মিষ্টি কথা শুনবেন না। তার চেয়ে ভালো চল আমরা পুলিশকে ফোন করি। যাচ্ছি, পুলিশকে আর কল করতে হবে না। তবে এই যে কাহিনী করলে না, এরপর ফসল তো ডুবেছে, আমার কাছে এসো সাহায্যের জন্য। তখন দেখো তোমাদের আমি কি ব্যবস্থা করি। প্রয়োজন পড়লে আমরা কলা গাছের কাছে সাহায্য চাইব, তাও আপনার কাছে যাব না। মারে, তুই তো বাঘের বাচ্চা। তুই না থাকলে আজকে আমাদের যে কি হতো, সে এমন ভাবে প্রতিবাদ করতে পারবে আমি তো ভাবতেই পারিনি। ভাবি, তুমি এত সাহস পেলে কোথায়? বাবারে, যে রঘু কাকা সারা বছর গ্রামের মানুষদের শাসিয়ে বেরিয়েছে তাকেই ভাবি একদম শাসিয়ে দিল। আসলে পূর্ণিমা, আজকে তোমাকে আমি এক নতুন রূপে দেখেছি। তুমি আসলে সর্বে সর্বা গো। যত নকরা, বাপের থেকে কটা টাকা নিয়ে এসেছে তাই নিয়ে এত এত দেমাগ। তা বলি, এত টাকা তো ফুরিয়ে যাবে, তারপর কি করবা? মা, আপনি চিন্তা করবেন না। এই সংসারটা এতকাল আপনি আগলে রেখেছেন, এখন আমি এসেছি। এই সংসার আগলে রাখার দায়িত্ব আমারও। আমি সব টাকা রঘু কাকাকে দিইনি। তার মানে তুমি তোমার বাবার কাছ থেকে আরো টাকা এনেছো? না না পূর্ণিমা, এটা কিন্তু ভালো করনি। আমাকে শ্বশুর মশাইয়ের কাছে এভাবে ছোট না করলেও হতো। আরে বুঝিস না, বোঝাতে হবে তো যে আমরা গরিব। হ্যাঁ, তোমরা মেয়েটাকে কথা বলে একটু শেষ তো করতে দেবে।
কথা ফুরলো না ওর তার আগেই তোমরা চিৎকার করে উঠলে। দেখো রাম, এই টাকা বাবা আমার নামে রেখেছিল, তাই আমি নিয়ে এসেছি। এটা আমার হক। তোমাকে বাবার পছন্দ নয় বলে এই টাকা আমায় দেয়নি, কিন্তু যদি আমার অন্য কোথাও বিয়ে হতো তাহলে তো ঠিক এই টাকাটা আমারই হতো, তাই না? আমি বাবার কাছ থেকে একদম 1,00,000 টাকাই নিয়ে এসেছি। কি? তাহলে আমাকে বললে না কেন? বললেই বা তুমি কি করতে? ওই টাকা দিয়ে দেনা শোধ করতে। দেনা শোধ করতে করতেই তো টাকাগুলো শেষ হয়ে যেত। তাতে লাভ কি হতো? তারপর তো আবার তাদের কাছেই সাহায্যের জন্য হাত পাততে হতো। দেখুন, রূপাও ছোট মানুষ, কিন্তু বুঝে গেছে। আপনি বুঝতে পারলেন না। আমি দেনা শোধ করতে আসিনি, আমি ব্যবসা করতে এসেছি। আর এই কাজে আপনারা সবাই আমাকে সাহায্য করবেন। ব্যবসা? তাও এই গ্রামে? হ্যাঁ, এই গ্রামে। তোমরা সবাই আমার কথা মন দিয়ে শোনো। এই বছর বন্যা, মাঠে ঘাটে এত পানি উঠছে, এর মধ্যে ধান হবে না, কিন্তু মানুষ তো আর বসে থাকবে না। তাহলে আমাদের কি করণীয় এই অবস্থায়? আহা, একটু ধৈর্য তো ধরো, সে কথাই তো বলছি। আমরা হাঁস মুরগির খামার করব। কি? হাঁস মুরগি? আমরা হলাম চাষা ভুষা, আমরা ধান ফলাই, এইসব কাজ আমাদের না। দেখুন মা, এখন যুগ পাল্টেছে। এখন বন্যায় ধান ফলিয়ে লাভ নেই, কিন্তু হাঁস মুরগি পাললে প্রতিদিন ডিম বেচতে পারবো। আবার অনেকে মাংস খাওয়ার জন্য কিনে নিয়ে যাবে, সেই টাকায় সংসার চলবে। না বৌমা, তুমি ভালো কথাই বলেছ। আমার মনে হয় আমাদের হাঁস মুরগি পালনের ব্যবসাটাই শুরু করা উচিত। হ বাবা, আর বন্যায় হাঁসগুলো অনেক খাবার পাবে আর সাঁতারও কাটতে পারবে। আমার তো হাঁসের বাচ্চা মেলা পছন্দ। কিন্তু পূর্ণিমা, এই কাজ তো আমি জানি না। শুধু তো হাঁস মুরগি কিনলেই হবে না, ওদের ওষুধ, খাবার এগুলোর বিষয়ে তো জানতে হবে। আমি তো জানি, আমি না জেনে তো আর এই কাজে হাত দিচ্ছি না। ওসব হিসাব নিকাশ সব আমি করব। রাম, তুমি আর বাবা মিলে আজ বিকেলের মধ্যেই খামারটা বানিয়ে ফেলবে, আর মা আর রূপা আমাকে সাহায্য করবে। আমি পারবো না। আমি সারা জীবন ধান লইয়া আর শুকাইয়া আসছি, এই সব কাজ আমাকে দিয়া হবে না। ঠিক আছে মা, আপনি না করতে চাইলে করবেন না। রূপা একলাই করবে, আমার তাতেই হবে। মারে, তোর তো অনেক কষ্ট হচ্ছে। কষ্ট না বাবা, নিজের সংসার গড়ার মধ্যে অনেক আনন্দ, আমি সেটাই উপভোগ করছি। ভাবি, তুমিও না আগে চুলা ধরাতেই জানতে না, আর এখন তুমি কত কাজ পারো। মানুষকে সব কাজই পারতে হয়, যেন 5 তলা আর গাছতলা সব জায়গায় মানুষ নিজেকে মানিয়ে নিতে পারে। মানুষ চাইলে সব পারে। মেয়েটাকে আমি ভুল ভাবছি, কিন্তু মেয়েটা তো অনেক কাজের। পূর্ণিমা, এত মুরগি, এগুলো লোকে কিনবে কি? আরে না, এগুলো ডিমের মুরগি। 6 মাস পর থেকে ডিম দেবে। এখন দেখবা প্রতিদিন কত টাকা আসে। ভাবি, আমার একটা মুরগির বাচ্চা দেবে? আমি পালবো। হ্যাঁ, এগুলো তো আমরা সবাই মিলেই পালবো। তবে তোমাকে বলছি, আগে পড়ালেখা শেষ করো, তারপর এমন তুমি অনেক ভালো ভালো কাজ করতে পারবে। হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়েছি, রূপাকে আর গ্রামের 5 জনের কথায় বিয়ে দেব না। আমি ওকে পড়ার সময় শিখিয়ে আমার বৌমার মতো শিক্ষিত বানাবো। আমি তো ভাবতেই পারছি না, আমার খামার মুরগির ডাকে আর ডিমে ভরে গেছে। প্রতিদিন হাজার হাজার ডিম হচ্ছে। এই তো বাবা, সেদিন আসতে আর বেশি দেরি নেই। রূপা, কালকে তোমার ভাইয়ের ওষুধ আর টিকাগুলো নিয়ে এসেছিল, সেগুলো আমাকে দাও। রাম, তুই মুরগিতে ডিম পারলে তাই নিয়ে সদরে যাবি, ভালো দামে বেচবি। আমিও বৌমার সাথে সব ডিম সংগ্রহ করে দেব। আর আমি রামের সাথে বাজারে যাব। সবাই যদি সব কাজ করে ফেলে তাহলে আমি কি করব? তুমি করবে মন দিয়ে পড়াশুনো। হ্যাঁ, সেটাই। রূপার আজ থেকে পড়াশোনায় কোনো ফাঁকি দেওয়া চলবে না। বৌমা, তুমি নিজে হাতে করে রূপাকে মানুষ করে গড়ে তুলবে। তো বাচ্চারা, তোমরা পড়াশোনা করছো তো? পড়াশোনা না জানলে কিন্তু এরকম তোমাদেরও ঠকতে হবে। এরকম আরো মজার মজার গল্প পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।